আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি। যে কোনো সময় যুদ্ধ হতে পারে। ইরান ইসরায়েল চলছে পাল্টাপাল্টি হামলা। লেবানন যুদ্ধবিরতি দেওয়ার পর যুদ্ধবিরতি ভেঙে সেখানে হামলা চালাচ্ছে ইসরায়েল আমেরিকা। এদিকে অস্ত্রাগারে হামলা চালিয়েছে ইসরায়েল আমেরিকা। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। পুরো গাজা দখলে হুমকি নিতে নেওয়া হওয়ার আরো থাকছে মার্কিন সেনা বিদায় করতে ইরাকের পার্লামেন্টে প্রস্তাব পাশ। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে ইসরায়েল। গাজার যুদ্ধবিরতি প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো। এবার নেতানিয়াহুর বিদায় চান 57% ইসরায়েলি। রাশিয়াকে নিঃশর্ত সমর্থন দেবে উত্তর কোরিয়া। যুদ্ধ লাগলে পাশে থাকবে উত্তর কোরিয়া। নরেন্দ্র মোদী ভারতের জন্য পাকিস্তানের সবচেয়ে বড় হুমকি। এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলের গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন এবং যুদ্ধ সম্পর্কে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। পুরো গাজা দখলে হুমকি নেতানিয়াহুর। পুরো গাজা দখল নেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার এই ঘোষণা দেন তিনি। গাজায় হামলা মাত্রা বাড়ানোর পর এমন ঘোষণা ইসরায়েলের মিত্র দেশগুলোর ক্ষোভ প্রকাশিত হয়েছে। বিশেষ করে ব্রিটেন, কানাডা, ফ্রান্স বলেছে হামলা অব্যাহত থাকলে ইসরায়েলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে তারা। খবর দিয়েছে অনলাইন দ্য গার্ডিয়ান। এতে বলা হয় গাজায় হামলা জোরদার করার পর মিত্র দেশগুলোর পক্ষ থেকে চাপে পড়েছে ইসরায়েল। ফলত তারা গাজায় অবরোধ কিছুটা শিথিল করতে বাধ্য হয়েছে। আন্তর্জাতিক চাপের মুখে গাজা সীমিত ত্রাণ ঢুকতে দেওয়ার ঘোষণা দিয়েছে নেতানিয়াহু। এছাড়া দীর্ঘ অবরোধের ফলে তীব্র খাদ্য সংকটে দুর্ভিক্ষের প্রান্তে উপস্থিত হয়েছে উপত্যকাটির 20 লক্ষ বাসিন্দা। এ বিষয়ে সতর্ক করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবরোধ শিথিল করার পর সোমবার প্রথম 5টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে, যার মধ্যে শিশুদের খাদ্য সর্ববিন্ন পণ্য ছিল বলে জানানো হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে গোটা গাজা দখলে নেওয়ার হুমকি দিলেন নেতানিয়াহু। টেলিগ্রাম প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, আমরা উপত্যকাটি পুরো ভূখণ্ডে নিয়ন্ত্রণ নেব। তবে গাজা দুর্ভিক্ষের চিত্রগুলো ইসরায়েলকে আরো চাপে ফেলতে পারে বলেও উল্লেখ করেছেন তিনি। ব্যাপক অনাহারের ছবিগুলো ইসরায়েলের যুদ্ধ তৎপরতার বৈধতা ক্ষুণ্ণ করতে পারে। এই ভিডিও বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী লড়াই তীব্র গতিতে চলছে, আমাদের অগ্রগতি চলবে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে তারা 160টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। দিনভর তাদের হামলা ওই দিন গাজা জুড়ে 91 ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছেন উপত্যকার বেসামরিক সংস্থা। এদিকে ইসরায়েল এমন বর্বরতাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন, জাতিগত নিধনের সমতুল্য বলে উল্লেখ করেছে জাতিসংঘ। সূত্র ইন্ডিয়া টুডে। মার্কিন সেনা বিদায় করতে ইরাকের পার্লামেন্টে প্রস্তাব পাশ। মার্কিন সৈন্য সব বিদেশি সৈন্যকে ইরাক থেকে বিদায় করতে এক প্রস্তাব দেশটি পার্লামেন্টে পাশ হয়েছে। ইরানি জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডে কয়েকদিন পর ইরাকি পার্লামেন্টে প্রস্তাব পাশ হলো। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কোনো কারণেই যাতে বিদেশি সৈন্যরা ইরাকের স্থলজল আকাশ সীমা ব্যবহার করতে না পারে সে ব্যাপারে একটি নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয় এই প্রস্তাবে। এদিকে ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনী গঠিত হয়েছে। মার্কিন, ব্রিটিশ অন্যান্য দেশের সৈন্যদের নিরাপত্তার সাথে তারা ইরাকে আইএস এর বিরুদ্ধে সামরিক তৎপরতা বন্ধ করে দিচ্ছে। এদিকে ইরাকের বর্তমান যুক্তরাষ্ট্রে প্রায় 5000 সৈন্য রয়েছে। কাগজে কলমে তারা মূলত উপদেষ্টা হিসেবে কাজ করছেন। ইরাকি এমপিদের প্রস্তাবের উপর পার্লামেন্টে বিতর্ক শুরু করে আগে ইরাকের অস্থায়ী প্রধানমন্ত্রী আদের আব্দুল মাহুদি বলেছেন যত দ্রুত সম্ভব মার্কিন সৈন্যদের ইরাক ছেড়ে চলে যেতে হবে। তিনি বলেছেন যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের সঙ্গে সুস্থ সঠিক সম্পর্কের খাতিরে ইরাকে মার্কিন সামরিক উপস্থিতির ইতি ঘটানো প্রয়োজন। মার্কিন ড্রোন হামলা জেনারেল সোলাইমানির সঙ্গে ইরাকের একজন শীর্ষস্থানীয় শিয়া মিলিশিয়া কমান্ডো আবু মুহাদ্দিসও নিহত হন, যা ইরাকের শিয়াদের মধ্যে প্রচন্ড ক্ষোভ তৈরি করেছে। জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ডের নিয়ে ইরানের যুদ্ধে শুরু হুমকি দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে আরো কয়েক হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। সূত্র ফাস্ট টুডে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে ইসরায়েল।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মার্কিন কর্মকর্তা বরাতে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন খবর জানিয়েছে। তবে এই প্রতিবেদনে কোনো বিষয় কোনো মন্তব্য করেনি ইসরায়েল। বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। অবশ্যই ইরানের পারমাণবিক স্থাপনা হামলার সিদ্ধান্ত ইসরায়েল চূড়ান্ত করেছে কিনা তা এখনো স্পষ্ট নয়। মার্কিন প্রশাসনের ভেতরে বিষয়টি নিয়ে ভিন্নমত রয়েছে যে শেষ পর্যন্ত ইসরায়েল হামলা চালাবে কিনা তা নিয়ে মত বিরোধ রয়েছে বলেও জানায় সিএনএন। এদিকে এই প্রতিবেদন সম্পর্কে রয়টার্স এখন নিশ্চিত হতে পারেনি। মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেন। এছাড়া ইসরায়েল দূতাবাস প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। এদিকে সিএনএন প্রতিবেদন এক গোয়েন্দা সূত্র জানিয়েছে সাম্প্রতিক কয়েক মাসে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা সম্ভাবনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজা উপত্যকায় অবিলম্বে নিঃশর্ত স্থায়ী যুদ্ধবিরতির আহ্বানে আনা একটি প্রস্তাবে ভেটো দিয়েছেন যুক্তরাষ্ট্র। 4 জন এই প্রস্তাবের উপর ভোট হয়। সেখানে নিরাপত্তা পরিষদের 15 সদস্যের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়া বাকি 14টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। খবর আল জাজিরা। প্রস্তাবে গাজা ইসরায়েলের হাতে আটক থাকা জিম্মিদের মুক্তির আহ্বান জানানো হয়েছে। তবে যুক্তরাষ্ট্র বলছে যুদ্ধবিরতির বিষয়টি জিম্মিদের মুক্তির সঙ্গে যথাযথ সংযুক্ত করা হয়নি, ফলে প্রস্তাবটি তাদের জন্য গ্রহণযোগ্য নয়। ভোটের আগে জাতিসংঘ নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডরোথিয়া যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, এই বিরোধিতা অবাক হওয়ার কিছু নেই। তার ভাষায় সংঘাত শুরু থেকে যুক্তরাষ্ট্র একটি পরিষ্কার বার্তা দিয়ে আসছে, ইসরায়েলের আত্মরক্ষা অধিকার রয়েছে। এই অধিকার প্রয়োগ করে হামাসকে পরাজিত করা এবং ভবিষ্যতে যাতে তারা আর কোনো হুমকি সৃষ্টি না করতে পারে তা নিশ্চিত করা জরুরি। অন্যদিকে চীনের রাষ্ট্রদূত ফুংকং বলেছেন, ইসরায়েলের কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবতা আইনের সব সীমা ছাড়িয়ে গেছে। এটা নীতিগত একটা মানবতা বিরোধী যুদ্ধাপরাধ। তার একটি দেশকে রক্ষার জন্য সংলগ্ন থামানো হচ্ছে না, জবাবদিহির আওতায় আনা হচ্ছে না বলে তিনি মন্তব্য করেছেন। সূত্র ইন্ডিয়া টুডে। নেতানিয়াহুর বিদায় চান 57 ভাগ ইসরায়েলি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে বিদায় দিতে আগাম নির্বাচন চান 57% ইসরায়েলি। ইসরায়েল ভিত্তিক সম্প্রচার মাধ্যম সংবাদ মাধ্যম চ্যানেল 12 এই উদ্যোগ দেশ জুড়ে পরিচালিত এক জরিপে জানা গেছে। এ তথ্য জরিপে যারা নেতানিয়াহুর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাদের বক্তব্য, নেতানিয়াহু গাজায় আটকে থাকা ইসরায়েল জিম্মি গাজা উপত্যকার শাসনকারী শোষণ গোষ্ঠী হামাসকে নির্মূল করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে সেখানে অভিযান শুরু করেছিলেন। কিন্তু 1.5 বছরেও বেশি সময় ধরে যুদ্ধ চলা সত্ত্বেও হামাসকে ধ্বংস করা যায়নি এবং সব জিম্মিকে এখনো ফেরত পাঠায়নি। ইসরায়েল পার্লামেন্টে নেসেট কোটা আসন সংখ্যা 120টি। তাই কোন দল বা জোট যদি সরকার গঠন করতে চায় তাহলে অন্তত 61টি আসন জয় হতে হবে বলে সেই দল জোটকে জানিয়েছেন। এদিকে জরিপের ফলাফল আরো বলেছে যে বড় 3 দলের মধ্যে 58টি আসন ভাগা হওয়ার পর বাদ বাকি আসনগুলোর মধ্যে আইএতেদেরির নেতৃত্বাধীন শেষো পার্টি পুরো 10 আসন এবং অন্যান্য দিকে বিবেচনায় রয়েছেন। এদিকে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদন জানিয়েছে, গাজায় অভিযান ঘিরে সরকারের মধ্যে চাপে আছেন নেতানিয়াহু। কারণ ইসরায়েল 3 দিন আগাম নির্বাচনের দাবি জানালো হলে উঠেছে সেখানে বর্তমান ক্ষমতাসীন যুদ্ধকালীন মন্ত্রিসভার 2 জন শরিক সরাসরি জোট থেকে পদত্যাগ করে বিরোধী জোটে যোগ দিয়েছেন। সূত্র ফাস্ট টুডে। রাশিয়াকে নিঃশর্ত সমর্থন দেবে উত্তর কোরিয়া। রাশিয়াকে নিঃশর্ত সমর্থন দেবে উত্তর কোরিয়া। যদি যুদ্ধ লেগে যায় তাহলে উত্তর কোরিয়া রাশিয়ার পাশে রয়েছে বলে সর্বাত্মক সমর্থনের ঘোষণা করেছেন। বৃহস্পতিবার এই ঘোষণা দেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। পিয়ংইয়ং এর রাষ্ট্রীয় গণমাধ্যম বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ফ্রান্স 24। এদিন কিম মস্কোর সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি সের্গেই শুইগো সাথে পিয়ংইয়ং এর বৈঠক করেছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেআরটি বৈঠকে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছেন। এই সংবাদ মাধ্যমটি জানায়, ইউক্রেন বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে রাশিয়াকে সব ধরনের সহযোগিতার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা। এছাড়াও বৈঠকে দুই দেশের কৌশলগত সম্পর্ক আরো গভীর করার বিষয়ে আলোচনা হয়। সূত্র এএম। নরেন্দ্র মোদী ভারতের জন্য পাকিস্তানের চেয়ে বড় হুমকি। ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান সম্প্রতি স্বীকার করেছেন, পাকিস্তানের সঙ্গে সম্প্রতি সংঘর্ষে ভারতের বিমান বাহিনী ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। তিনি সপ্তাহ ধরে ক্ষয়ক্ষতির কথা অস্বীকার করার পর এই স্বীকারোক্তি ভারতের রাষ্ট্রীয় বর্ণনায় ভ্রান্ততা প্রকাশ করেছেন। ইতিহাস সাক্ষ্য দেয় যে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার পাকিস্তানের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদে লিপ্ত এবং নিজেদের নীতিগুলি আড়াল করতে মিথ্যা বর্ণনা তৈরি করে। মে 2025 অপারেশন সিঁদুর ব্যর্থতা ভারতে মিথ্যা
ভণ্ডামি উন্মোচনে মুখ খুলে দিয়েছেন। মোদী কেবল একজন ব্যক্তিত্ব নন, তিনি ভারতের শাসন দলের মানসিকতার প্রতীক। এই উগ্রবাদী আদর্শ মহাত্মা গান্ধীর হত্যার পথ প্রশস্ত করেছিলেন। পরবর্তী প্রবক্তা কোনো দায় স্বীকার করেন। মহাত্মা গান্ধী, যিনি ভারতের জাতির পিতা হিসেবে পরিচিত, 1948 সালের জানুয়ারিতে হিন্দু উগ্রবাদী নথুরাম গডসের হাতে নিহত। গডসে রাষ্ট্রীয় কুসংস্কারে সদস্য ছিলেন, যা বর্তমান বিজেপির রাজনৈতিক শাখা হিসেবে কাজ করে। গডসকে দাবি করেছিলেন যে তিনি আরএসএস ছেড়ে দিয়েছেন, কিন্তু সাম্প্রতিক বিবিসি তদন্তে প্রকাশ পেয়েছে যে তিনি কখনোই সংগঠনটি ছাড়েননি। সূত্র ইন্ডিয়া টুডে। ইসরায়েলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা। ইরাকে আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার মোসাদের সদর দপ্তরে হামলা চলেছে। ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আরজিসি ইরানের এই এলিট ফোর্স সিরিয়ায় আইএস এর বিরুদ্ধে হামলা চালিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাদ্দে মঙ্গলবার এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে রয়টার্স। ইরানের বিপ্লবী গার্ডস এক বিবৃতিতে বলেছে, জানুষ্টিদের সাম্প্রতিক নৃশংসতা প্রতিক্রিয়া বিপ্লবী গার্ডস এবং অক্সফোর্ড অফ রেজিস্ট্যান্সের কমান্ডারদের হত্যার কারণে ইরাকের কুর্দি অঞ্চলে ইসরায়েলি গোয়েন্দা সদর দপ্তর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা হয়েছে। রয়টার্স স্বাধীনভাবে ইরানের সংবাদ সংস্থা প্রতিবেদনটি যাচাই করতে পারেনি। এই বিষয়ে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি বলেও জানিয়েছে রয়টার্স। এদিকে ইসরায়েল গত মাসে সিরিয়ার বিমান হামলা চালিয়েছে। ইরানের বিপ্লবী গার্ডের 3 কর্মকর্তাকে হত্যা করেছিল। বিপ্লবী গার্ডের বিবৃতিতে বলা হয়েছে, আমরা আমাদের জাতিকে আশ্বস্ত করছি, শহীদদের রক্ত শেষ বিন্দুর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত গার্ডসের আক্রমণাত্মক অভিযান অব্যাহত থাকবে। চলতি মাসের শুরু দিকে ইরানের দক্ষিণ অঞ্চল কেমান শহরে 2টি বিস্ফোরণের দায় স্বীকার করেছে আইএস। এই বিস্ফোরণে প্রায় 100 জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইসরায়েলের কাছে ইরানের হামলা নিন্দা জানিয়েছেন। তারা এই ঘটনাকে ইরানের বিপ্লব কাজ বলে অভিহিত করেছেন। সূত্র আরব নিউজের।